আজকের ভিডিওটা আমি শুরু করছি একটু অন্যরকম ভাবে। তো যে কথাগুলো আমি এখন বলবো সে কথাগুলো আমি অস্মি থাকলে অতটা শান্তিপূর্ণভাবে বলতে পারবো না। কারণ তোমরা জানো অস্মিকে নিয়ে যখন আমি কোনো ভিডিও করতে বসি অস্মি কিরকম ছটফটে নেয়, মানে কিরকম করে। ও তো একটু বড় হয়েছে, তো সবকিছু ওর জানার কৌতূহল ওর বেশি, তো সবকিছু ওর চাই যখনই কোনো কিছু দেখে। তো সেজন্য মা আজকে এসেছে, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো মায়ের কাছে অস্মিকে রেখে আমি এসেছি, আর অস্মির মাকে এখন কাজ ছাড়া করছেই না, মানে আমাকে ওর গায়ের টাচ পর্যন্ত করতে দিচ্ছে না। তো ভাবলাম যে ঠিক আছে, ভালোই হয়েছে। আর আজকের ভিডিওতে আমি দেখলাম যে একজন কমেন্ট করেছো, তো ভাবলাম যে তার নিয়ে আর কি একটু কথা বলি। মনে হলো যে মন থেকে চাইছি আর কি কথাটা বলতে। আহ দেখো, তুমি যে কথাটা বলেছো সেটা হয়তো আমার ভালোর জন্যই বলেছো, কিন্তু আমার কথাটা কমেন্টটা ঠিকঠাকই, মানে কি বলবো আর কি, মানে ঠিক গুছিয়ে বলতে পারছি না। আহ তুমি হয়তো আমাকে ভালোর জন্যই বলেছো, কিন্তু একটু যেন কোথাও একটু আমার একটু অন্যরকম লেগেছে। তো তার জন্যই আমার একটুখানি কিছু কথা বলার। আহ এরপরে তোমরা চাইলে কিন্তু এই যে কথাগুলো বলছে তোমরা স্কিপ করে যেতে পারো, কারণ এরপরে আমার দাদার যে ছেলের অন্নপ্রাশন হয়েছে, তো আমার বর আমার মা সবাই গিয়েছিল, তো সেখানে খুব মজা করেছে সবাই। আর আমার একজন খুব মিষ্টি একজন ফ্যামিলি মেম্বার, সে আমার প্রিয়া। তো থ্যাঙ্কস থ্যাঙ্কস, মানে লট অফ থ্যাঙ্কস টু হার, কারণ সে ভিডিও করে দিয়েছে। কারণ তোমাদের দাদাভাই প্রচন্ড লজ্জা পাচ্ছিল ভিডিও করতে, কারণ সে নতুন জায়গায় গেছে, প্রথমবার গেল আর কি। তো সেই জন্য খুব লজ্জা পাচ্ছিল ভিডিও করতে। তো ওকে বলাতে ও এক কথাতেই রাজি হয়ে গিয়ে একটু ছোট ক্লিপ আর কি নিয়েছে। তো সেই ক্লিপগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ভাবলাম তার সাথে কিছু কথা বলে নিই। তো মেন কথা যেটা, আহ, তুমি আমাকে বলেছো যে আমি অস্মিকে অনেক লুতুপুতু করে, মানে একদম মানে কি বলবো, তুলোয় মুড়িয়ে, যেটাকে মানে লুতুপুতু মানে কি বলবো, লুতুপুতু মানে এটাকেই তো বলে যে তুলোয় মুড়িয়ে রাখছি, খুব আদরে মানুষ করছি, একটু যেন বেশি কেয়ার করছি, তোমার কথা শুনে যেটা আমার মনে হলো। তো আমার, আর তুমি বলেছো আমার বাচ্চা নাকি একটু আমার কাছে স্পেশাল। তো দেখো, আমি না, প্রত্যেকটা মায়ের কাছেই তার বাচ্চা স্পেশাল, ইনক্লুডিং ইউ, মানে তোমার কাছেও তোমার বাচ্চা সব থেকে স্পেশাল, যেটা আমার মনে হয়। যে প্রত্যেকটা মায়ের কাছেই তার বাচ্চা যেমনই হোক, যেমন খুশি হোক, দুনিয়ার সব প্রান্তে, সে শুধু মানুষ বলে নয়, পৃথিবীর সমস্ত প্রাণীর কাছে তার বাচ্চা সব থেকে স্পেশাল হয়। তো আমার কাছেও অস্মি ঠিক সেই রকম। এবারে কথা আছে লুতুপুতুর ব্যাপারটা। দেখো, আমি এখন আমার বাবার বাড়িতে আছি, আমার এখানে কোনো কাজ নেই। আর সব থেকে বড় কথা, আমি এখানে আছি একমাত্র আমার মেয়ের জন্য। তো আমার ফ্যামিলি মেম্বার সবাই, যেহেতু আমি এখানে প্রায় 3 মাস আছি, তোমরা কি ভাবছো শুধু সোশ্যাল মিডিয়া, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কেউ আমাকে কোনো কথা বলে না যে বিয়ের পর কেন 3 মাস আমি এখানে আছি, বা আমার ফ্যামিলিকে কথা শুনতে হয় না যে কেন আছে, বা আমার শ্বশুর বাড়ির ওইদিকে সাইডে কোনো কথা বলে না। সবাই সব কথা বলে, সব কথাই আমাদের কানে আসে, কিন্তু তা সত্ত্বেও এখানে কেন আছি, এত কিছু মাথায় আসে, মানে মাথা পুরো হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। আমি তো মাঝে মাঝে রেগেও যাই, কিন্তু আমার মা, আমার ফ্যামিলি মেম্বার, মানে আমার মা, কাকিমা, ঠাকুমা, বাবা, কাকু সবাই, এমনকি আমার ভাই, সবাই খুব সাপোর্টিভ। তো আছি এখানেতে, তো সবাই আমাকে একটা কথাই বলেছে যে তুই এখানে আছিস শুধুমাত্র অস্মির জন্য, মানে মেয়ের জন্য। তো তোর একটাই কাজ হলো অস্মিকে টেক কেয়ার করা, ওর যেন কোনো, মানে সবসময় ওকে 24 ঘন্টা ওর সাথে থাকা, ওকে সবসময় আর কি সাবধানে রাখা, দেখাশোনা করা, দেখভাল করা, সবটুকু, মানে এইটুকু আমার কাজ। তো মা হিসেবে তো এটা আমার কাছে বিশাল বড় পাওয়া, যে হ্যাঁ আমি 24টা ঘন্টা আমার মেয়ের কাছে আমি থাকতে পারি, বা ওর বড় হওয়াটাকে আমি খুব ভালোভাবে উপভোগ করছি, যেটা আমার হাজবেন্ড করতে পারছে না। তো এটা নিয়ে তো ওর খুব মন খারাপ। তো তার জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। যদিও আমার এই সুন্দর দিনগুলো আর এইভাবে কাটবে না, খুব তাড়াতাড়ি আমি শ্বশুরবাড়ি ফিরবো, তো সেটা তোমরা জানতে পারবে। আর কাল থেকে তো আরো সোনায় সোহাগা, কারণ অস্মির মনি আসছে কালকে, আমার কাকু আসছে, মানে অস্মির দাদা আসছে, ছোদ্দা আসছে, আর আমার বোন আসছে ব্যাঙ্গালোর থেকে। তো এবারে লুতুপুতু করে মানুষ করা, দেখো অস্মিকে আমি চাই যে প্রত্যেকটা মায়ের মতনই যে ও খুব স্ট্রং হোক সব দিক থেকে, এমনকি মেন্টালি স্ট্রং হোক, ফিজিক্যালি স্ট্রং হোক। মেন্টালি স্ট্রংনেসটা আমি আরো বেশি করে চাই। তো যখনই তোমরা হয়তো দেখবে যে ও অনেক সময় চলতে চলতে বিভৎস খারাপ ভাবেও পড়ে যায়, মানে খুব খারাপ ভাবে আমার চোখের সামনে কিন্তু পড়ে, কিন্তু আমি সেভাবে আহারে বাছারে করে উঠি না। আর আমি ওকে গিয়ে সেভাবে তুলিও না, একদম গিয়ে যে তুলে নেবো সেটাও করি না। যখন দেখি যে খুব ব্যথা লেগেছে, খুব কান্নাকাটি করেছে, তখনই গিয়ে আমি ওকে তুলি। আমি চাই ও পড়েছে, ও 1000 বার পড়বে, এই চলতে শিখেছে তো 1000 বার পড়বে, পড়বে এবং ও নিজেই উঠে দাঁড়াক। আর আমি যদি এখন যদি পড়ে গেলে আহারে বাচ্চা কোথায় লাগলো কোথায় লাগলো এরকম করে করি, ও কিন্তু আরো কান্নাকাটি শুরু করবে। তো সেই জন্য ও
খুব ব্যথা না পেলেও কান্নাকাটি করে না, পরে ওঠে। সব বাচ্চাই হয়তো সেরকমই করে। তো লুতুপুতু করে মানুষ করছি নাকি আমি জানি না, কারণ আমি যেটা করব সেটা হয়তো আমার কাছে ভালো লাগবে, কিন্তু তোমরা আমাকে দেখছো, তোমাদের সেটা ভালো লাগছে না খারাপ লাগছে তোমরা ভালোভাবে জানতে পারবে। কারণ মানুষ যেটা নিজে করে তার কাছে সেটা সবসময় ঠিকই মনে হয়, কিন্তু অপরজনের দৃষ্টিতে সেটা ধরা পড়ে যে সেটা ঠিক করছে না বা বেঠিক করছে। তো আমারও মনে হয় যে তুমি কথাটা যেটা বলেছো হয়তো আমার বিহেভিয়ার বা অস্মির সাথে আমার যে বন্ডিং বা রিলেশন বা ওকে আমি কিভাবে বড় করছি সেটা দেখেই বলেছো। এবারে আরেকটা কথা বলি যে সব বাচ্চা কিন্তু সমান হয় না। আমার মেয়েও কিন্তু সবার মতো না, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। তোমার বেবি আমার বেবি আলাদা, টোটালি আলাদা। প্রত্যেকটা বাচ্চার মতো প্রত্যেকটা বাচ্চা আলাদা। তো আমি তোমাকে একটা সাধারণ একটা উদাহরণ এক্সাম্পল দিই, যেটা আমি ফিল করেছি। সেটা হচ্ছে অস্মিকে তোমরা জানো যে অস্মি 11 দিন নার্সিং হোমে অ্যাডমিট ছিল। সেখানে 11 দিনের মধ্যে আমি অনেক বাচ্চা দেখেছি। আজকে অ্যাডমিট হচ্ছে, কালকে রিলিজ হয়ে যাচ্ছে, আবার ওর মধ্যে প্রচুর আমি বাচ্চা দেখে নিয়েছি। নাই নাই করে হয়তো 50-60টা বাচ্চা আমি দেখে নিয়েছি অস্মির বয়সী, বা 1 মাস 2 মাস গ্যাপে, বা ওর থেকে একটু বড়, মানে বাচ্চা মোটামুটি আমি দেখেছি। তো হসপিটালে কারা যায়? যাদের শরীর খারাপ হয় তারাই যায়। অস্মি যে শরীর খারাপ নিয়ে ভর্তি হয়েছিল, অস্মির মতো আরো 2-3 জন ওই একই সেম রোগে আর কি ভর্তি হয়েছিল। তো আমি দেখেছি যে সমস্ত বাচ্চা হয়তো রোগটা এক, কিন্তু তার সিনড্রোমস আলাদা। আবার কি বলতো, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, ওখানে এসি চলছে, ফ্যান চলছে, সব বাচ্চা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সব মায়েরা ঘুমাচ্ছে রাত্রের দিকে, কিন্তু আমি অস্মিকে কোলে নিয়ে ওকে হাত পাখা নিয়ে হাওয়া করছি সমানে। মানে আমি যতদিন ছিলাম ওকে হাত পাখা নিয়ে হাওয়া করছি। তো ও প্রচন্ড ঘামে, মানে সাংঘাতিক রকম ভাবে ঘামে। তো আমি ডাক্তারকে বলেছিলাম যে ও এত ঘামছে কেন। মানে আমার যখন অস্মিকে নিয়ে আমি একা ঘরে ছিলাম তখন হয়তো কিছু মনে হতো না, নর্মাল লাগতো, হ্যাঁ ঘামছে, বাচ্চা ঘামছে, ঠিক আছে। কিন্তু অস্মির সাথে যখন আমি আর 5টা বাচ্চার কম্পেয়ার করছি, যে এতগুলো বাচ্চাই নার্সিং হোমে একই ওয়ার্ডে ভর্তি হয়েছে, কারো কিছু হচ্ছে না, সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কেউ ঘামছে না, আমার মেয়ে কেন এত ঘামছে? তখন ডাক্তারবাবু বলে যে দেখো, সব বেবি তো সমান নয়, কেউ একটু বেশি ঘামে, কেউ কম ঘামে, আর কারো ঘামটা একটু নর্মাল রেগুলার। কিন্তু অস্মি একটু আলাদা, ওর ঘামের পরিমাণটা একটু বেশি সব বাচ্চার থেকে। তো আমি ঘামটা দিয়ে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে সব বাচ্চা সমান নয়। এবার তুমি তোমার বাচ্চাকে নিয়ে 4 মাসে ঘুরতে গেছো, আমি দেখো আজকে আমি ঘুরতে গেলাম, আমি জানি যে ও যদি অসুস্থ হয়ে যায় সেখানে আমার ভোগার থেকে বেশি ওকে কষ্ট পেতে হবে, তাহলে আমি সেই কষ্টটা ওকে কেন দেবো? আমি যদি বাড়িতে থেকে ওকে না নিয়ে গিয়ে ওকে যদি একটু ভালো রাখতে পারি, ওর যদি কষ্টটা না হয়, কারণ অস্মি এই এত ছোট বয়সে যেগুলো এনজয়মেন্ট, ও সেগুলো কোনো কিছুই মনে থাকবে না। সেগুলো অ্যাকচুয়ালি আমাদেরই এনজয়মেন্ট হবে, যে হ্যাঁ আমার দাদার মানে ভাইপোর অন্নপ্রাশনে গেলাম না, সেখানে অস্মি গিয়ে কি এনজয় করতো, ও সেটা মনে থাকবে? তুমি বলো। হ্যাঁ আমি মানছি প্রচুর এনজয় করতো, কিন্তু এনজয় করে এসে এখানে 2 দিনে অসুস্থ হয়ে যেত, কারণ অস্মির এখন ইনহেলার চলছে, নেবুলাইজার চলছে। তোমরা জানো যে অস্মি এই কি বলবো, এই সময়টা এমনই, মানে এই সিজন চেঞ্জটা এমনই, প্রত্যেকটা বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেখানে আমি কেন নিয়ে যাব? এমনকি যার অন্নপ্রাশন ছিল তারও জ্বর এসে গেছে, মানে সেও ভুগছে। তো সেখানে আমার মনে হয়েছে না, যে গেছি তো ঠিকঠাকই, আমার দিক থেকে আমার মনে হয়েছে যে না ঠিক আছে, এখানে আছে এতেই নেবুলাইজার দিতে হচ্ছে 4 ঘন্টা অন্তর অন্তর, তো ওখানে গেলে সরি ইনহেলার দিতে হচ্ছে 4 ঘন্টা অন্তর অন্তর, ওখানে গেলে আবার বাচ্চাটাকে কষ্ট করে, আবার এতটা জার্নি, মানে এখান থেকে গড়ছি অনেকটা, তো এতটা জার্নি বাচ্চাটাকে না করানোই আমার ক্ষেত্রে এটাই মনে হয়েছে। তো এটাই আমার বলা ছিল, হয়তো বিশাল বিশাল বকে ফেলেছি, বলে ফেলেছি। তো তোমার খারাপ লাগলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে, কিন্তু তোমার কমেন্টটা পড়ে না আমার এই কথাগুলোই মন থেকে আসে, ভাবলাম বলি। তো ঠিক আছে, অনেক বকে ফেলেছি, তো প্লিজ কিছু মাইন্ড করো না। আমি নামও তোমার নিলাম না, শুধু মনে হলো যতটুকু ততটুকু বললাম। তো চলো এবারে তোমরা আমার ভাইপোর ভিডিও ক্লিপগুলো এনজয় করো, যেটা আমিও তোমাদের সাথে সাথে এনজয় করবো, কারণ যখন আমি ভিডিওগুলো পাই আমার খুব মজা লাগছিল। চলো, আমার এক মিষ্টি পরিবারের মেয়ে মানে প্রিয়া করে দিয়েছে, তো থ্যাংক ইউ প্রিয়া। চলো এবার তোমরা এনজয় করো। মা হলে বাচ্চার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়, জানি এটা খুব বড় একটা ত্যাগ নয়, তবুও আমার খুব মনটা খারাপ হচ্ছিল। এখানে আমার ভাইপোর অন্নপ্রাশন হচ্ছে, মানে আমার এক দাদার ছেলে, মানে আমার এক মাসিমণি, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম, তো আমার এক মাসিমণির ছেলের ছেলে। তো এখানে যতজন আত্মীয় স্বজন সবাইকে দেখছো, সবাই আমার চেনা, কিন্তু গেছে তোমাদের দাদা ভাই। তো আমার মাও গিয়েছিল, তোমরা জানো তোমার দাদা ভাই এখানে তোমার বাচ্চাটাকে, মানে আমার যে ভাইপো তাকে আশীর্বাদ করলো। আমার মাও একটু পর আশীর্বাদ করবে, তোমরা দেখতে পাবে। তো আমি ওকে বলেছিলাম যে সমস্তটা ভিডিও করতে, যাতে আমি দেখতে পাই, আর অবভিয়াসলি ও ভিডিও কলও করেছিল, তোমরা জানো আগের দিনও
বলেছি। তো ভিডিও কলেও দেখছিলাম, এই দেখো যেখানটাতে আর কি খাবার জায়গা করেছিল আর কি প্যান্ডেল টাইপের, সেটা এত সুন্দর করেছিল মানে তোমাদের কি বলবো। এই ধরনের প্যান্ডেল আমি শুধুমাত্র ফোনে ভিডিওতে দেখতে পাই, কারণ আমাদের এই সাইডে মানে আমরা যেখানে থাকি গ্রামে, তো এখানেতে এইরকম ডেকোরেশন করে না। এখানে ডেকোরেশন সে আবার সে আদিম যুগের মতনই করে আসছে। কিন্তু ওটা যেহেতু একটু গোলসি সাইড, শহর এলাকার পাশের গ্রাম বলতে পারো, একদম শহর ওখান থেকে একদমই কাছে, তো সেজন্য ওখানে একটুখানি সাজানো করছিল একটু অন্যরকম। গেটটাও খুব সুন্দর ছিল, সাজিয়েও ছিল খুব সুন্দর। আমার ভাইপোকেও খুব কিউট লাগছিল। তো ওকে বলেছিলাম ভিডিও করতে, কিন্তু ও তো ভিডিও করেনি। তো থ্যাঙ্কস টু প্রিয়া, আমার এক ভাইজিই হয়, কারণ আমি ওর পিসিমণি হয় আর আমার দাদাভাই ওর পিসেমশাই হয়। তো ওকে বলা মাত্রই ও রাজি হয় আর আমাকে ভিডিওটা করে দেয়। তো তার জন্যই না তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি। আর আগের দিনে বলেছিলাম না যে যতক্ষণ আমি এডিট করছি তার আগে যদি তোমাদের দাদাভাই দিয়ে দেয় তাহলে আমি আগের ভিডিওর সাথে তোমাদেরকে এটা শেয়ার করতে পারতাম। কিন্তু মানে তার পরের দিন সকালে, মানে যেদিন আমি ভিডিও তোমাদেরকে আপলোড করেছি তারপরে তোমার এই ভিডিওগুলো আর কি তোমার দাদাভাই আমাকে দেয়। তো তারপরে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। তো এখন চলছে আশীর্বাদ করব, তোমাদের দাদাভাই করলো, আমার মা করবে, আর আমার ভাইপোকে কি কিউট দেখতে দেখো। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব বড় হয়, মানুষের মতো মানুষ হয়, আর ওর জীবনে চলার পথটা যেন খুব স্মুথ হয়, যাতে ও আরও অনেক দূর এগিয়ে যেতে পারে, যাতে ওর জীবনটা একদম সুন্দর হয়। তো এখানে সবাই ওকে আশীর্বাদ করছে। আমার বৌদিকেও খুব কিউট লাগছে। আমাদের এখানে ভাইপোর মাথায় লাল শালু বাঁধতে হয়, মানে সমস্ত বাচ্চারা যখন অন্নপ্রাশন হয় তখন এটা করে। তো লাল শালু, এই দেখো আমার মা এখানেতে আশীর্বাদ করছে। তোমার মা এখানেতে কী করবে জানো, এখানে তো ধান দুর্বা সব কিছু দিয়ে ওখানে আশীর্বাদ করছে। তো তারপর কি করেছে, ওই যে প্যাকেটের মধ্যে মানে আমার ভাইপোর জন্য যে আশীর্বাদ স্বরূপ যে উপহারটা নিয়ে গেছিলো, তো সেটা প্যাকেট থেকে খুলে কাগজের মোড়কটা যেটা থাকে, তো সেই গহনাটা আর কি ওর হাতে দিচ্ছে ওইভাবে। তো আমি মাকে বলছি, মা তুমি ওইভাবে দিলে কেন? তখন মায়ের কি উত্তরটা শোনো, মানে কতটা সহজ সরল মানুষ হলে এরকম উত্তর দেয়। তখন বলছে, না আমি ওইভাবেই দিই, ওইটাই আমার ভালো লাগে, মানে এইরকমভাবে বলছে। তো তখন আমি ভাবলাম যে না, আমরা আজকে হয়তো অনেক দূর এগিয়ে গেছি বা আমাদের চিন্তাভাবনা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আগের চিন্তাধারা বা আগের যে সহজ সরল মানসিকতা, যেটা এখন তো পুরো প্রায় নেই, প্রত্যেকটা মানুষের থেকে তো হারিয়েই গেছে, সেটা এখনও আমার মায়ের মধ্যে আছে। তো আমি আর কিছু বললাম না যে বেশি, না তুমি এরকম করবে না। তো আমি চুপ করে গেলাম যে হ্যাঁ, এরপরেও যখন কোনো আশীর্বাদ কোথাও মা করবে তো মা যেন এইভাবেই করে, যেটা আমি চাই। তো চলো, তোমাদের কেমন লাগছে জানিও, আমার বৌদিকে কীরকম লাগছে জানিও, আমাদের ভাইপোকে কীরকম লাগছে জানিও। সবাই কিন্তু আশীর্বাদ করো। আর এখানে কত আত্মীয় স্বজন, আমার এত মন খারাপ হচ্ছিলো ভিডিওটা দেখে যে সবাই আমার চেনা, গেলে কতই না মজা হতো, কতই না আনন্দ হতো। কিন্তু এদিকেও ঠিক যে আমি হয়তো দুদিনের জন্য ওখানে আনন্দ করতে যেতাম, যেমন তোমাদেরকে আগে বলেছিলাম যে আনন্দ করতে যেতাম, তারপরে এসে যদি আমার রশ্মির শরীরটা আবার বেশি রকম খারাপ করতো, কারণ এই মধ্যেই তো ইনহেলার চলছে, এটা ওটা চলছে, ডাক্তার দেখানোই চলছে আর কি। তো যদি আরও খারাপ হয় তাহলে আমার মেয়েটা হয়তো একটু কষ্ট বেশিই পাবে। তো ছেড়ে দাও, আমার হাসি খুশি এখন ছাড়ো, আমার মেয়েটা যখন একটু বড় হয়ে যাবে তারপর তো আমি তো খুব খুব মজা করব, আবার আগের সুমনায় ফেরত যাব। এখন যেমন তোমরা আমাকে দেখতে পাও, ওই সুমনা আমি আর থাকবোই না। আমি তো সবসময় তোমাদের দাদাভাইকে বলি যে আমার মেয়েটাকে একটু বড় হতে দাও, তারপর দেখবে সুমনা পুরো 360 ডিগ্রি ঘুরে যাবে। সুমনা নিজের খেয়াল রাখবে, সুমনা সব কিছু করবে, সংসারও সামলাবে। শুধুমাত্র বাচ্চা একদম ছোট্ট, তো সেই জন্যই কোনো কিছু করতে পারি না বা যেতেও পারি না। কিন্তু কী আর করবো বলো, তোমরাও যেমন ভিডিওতে সব কিছু দেখছো, আমিও এইভাবেই দেখেছিলাম, একবার ভিডিও কলে দেখেছিলাম অবশ্যই। এই সময়টা দেখছি আর আমার অশ্মির অন্নপ্রাশনের কথা মনে পড়ে যাচ্ছে। অশ্মির অন্নপ্রাশনের সময় তো এইভাবে সেজে গুজে বসেছিলাম, অশ্মিকে সবাই এইভাবেই ক্ষীর প্রসাদ সব কিছু খাওয়াচ্ছিল, আর অশ্মি এইভাবেই মজা করছিল। আর আমার ভাইপো কিন্তু একদমই কাঁদেনি, যদিও পরে শুনেছিলাম যে অশ্মি বলছি, দেখছো ওকে দেখে শুধু অশ্মির কথাই আমার মনে পড়ছে। তো একটুখানি জ্বর এসেছিলো বাচ্চাটার, কিন্তু তারপরে নাকি বাচ্চা ঠিক আছে, মানে এখন ঠিকঠাক আছে। তো অন্নপ্রাশনের পর না সব বাচ্চাদেরই শরীর খারাপ হয়, আমার মেয়ের কিন্তু হয়নি, কিন্তু তারপরে এমন তো শরীর খারাপ হয়েছিল যে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। কিন্তু পরে শুনেছি যে অন্নপ্রাশনের পর সব বাচ্চারই হয়, আবার সবার হয়ও না। এই যে এখন যে আর কি প্রসাদ খাওয়াচ্ছে সে আমার বোন হয় সম্পর্কে, তো ও গেছে, আর ওর বিয়ে হয়েছে গলসির পাশেই, মানে খুব একটা বেশি দূরে নয়। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। টাটা, বাই বাই।